দেখা যায়। সম্ভবত দেখা যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি যখন আসছিলাম আমাকে দু একজন বলছিল যে আচ্ছা আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নাই যে আপনি মানে এর কোনো প্রিপারেশন কিংবা এটা নিয়ে কাউকে রাখা, কেউ দেখা, কেউ বোঝা, এরকম কোনো কিছুই নাই? কে জানছে কে জানছে না, বা খুবই অর্ডিনারি একটা অ্যাপ্রোচে। আসলে আমি মানুষটা এরকম, দারুণ প্রবলেম আছে আজকে। আমি যখন আমার টিমের সাথে কথা বলছিলাম, আমাকে বলছে যে আপনি আজকে অনলাইনে আসেন, কিছু বলেন। আমি তখনই মনে মনে ভাবলাম এই তো আমার টিমের সর্বনাশটা আজকে হবে। সত্য হলো এটা যে অ্যাডমিশন নিয়ে আমি কিছু কথা বলতে চাই, আমার উপলব্ধি, যাতে করে বহু বছর পরে হলেও যারা আমাকে শুনছেন, যারা আমাকে দেখছেন, অনেক বছর পরেও যেন মনে হয় যে আমার রিয়েলাইজেশন বা আমার বলা কথা আপনার সাথে সঠিক বা মানে সেভাবেই মনে হয়েছে আর কি। আমার কোথাও কিছু ভ্রান্ত ধারণা আছে, যেটা আমি যে প্রফেশনের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করিয়েছি সেটার সাথে যায় না বেসিক্যালি। আমার এই কথাগুলো শুনলে আমার ডিরেক্টররা বোধহয় আমার প্রতি ভীষণ রাগ করবে যে স্যার এইসব কী বলছে। ওনাকে আনা হলো প্রমোশনের জন্য, বেসিক্যালি দেশটা কেমন এবং দেশের সার্ভিস কেমন হবে, কিংবা উনি আসলে মাস পিপল এখানে অ্যাটাস্টেড হবে। আমার কেন জানি মনে হচ্ছে যে এগুলোর কোনো কিছুই হবে না, বরং কিছুক্ষণ পরে পরিচালকরা আমাকে ফোন দিয়ে বলবে যে না, আপনার আজকে একটা বাজে ধরনের উপস্থাপনা হয়েছে, বাজে কিছু করেছেন, যেটা করার কারণে আমাদের বিজনেসের 12টা বেজে গেছে। সত্য হলো, চরম সত্য হলো, বিজনেস শব্দটা উচ্চারণ করলাম যে ট্র্যাডিশনালি আমাদের দেশে এই কোচিংটাকে সত্যি বাণিজ্য হিসেবে দেখা হয়। আমি এই জন্য বিজনেস বললাম। কিন্তু থাকে না কিছু কিছু মানুষ যে বাণিজ্যিক উদ্দেশ্য না নিয়ে এটাকে উদ্দেশ্য বানিয়েছে দেশাত্মবোধ, মানুষের জন্য একটা কন্ট্রিবিউশন। হয়তো আমার এই কথাগুলো অনেকের কাছে মনে হতে পারে যে আমি হয়তো মিথ্যা বলছি, যে আমাদের এটা বাণিজ্যিক না। সত্য হলো এটাই যে হ্যাঁ, হতে পারে বাণিজ্যিক, কিন্তু সকলকে খুশি করে সেটা যদি ব্যবসায়িক রূপান্তর হয়, তাহলে আমার বিশ্বাস যে পুরো পৃথিবীতে সব কিছুরই একটা লেনদেন আছে। আমি তো এভাবে মনে করি এবং অনেক ছেলে মেয়েকে বলি যে দেখেন ভাই, প্রকৃতি এমন একটা জায়গা যেটা আমাদেরকে শিখায়, যে লেনদেন শিখায়। কেমন, আমি যদি অক্সিজেন নিই, প্রকৃতি থেকে অক্সিজেন নিচ্ছি, সত্য হলো এরকম যে আমি আসলে বিনিময় করছি কার্বন ডাই অক্সাইডের। হ্যাঁ, আমি আমার সন্তানকে বড় করছি, এবং অনেকে হয়তো মনে করতে পারে যে সন্তানকে বড় করাটা নিঃস্বার্থ স্যাক্রিফাইস, ত্যাগ। কিন্তু অন্য বাবাদের ক্ষেত্রে কি আমি জানি না, তবে বাবা হিসেবে আমারও কিন্তু একটা এক্সপেকটেশন আছে যে যখন আমি খুবই এজেড হব, আমি যখন বয়স্ক হব, আমি যখন নড়াচড়া করতে পারবো না, আমি যখন অসুস্থ হয়ে পড়বো, তখন যেন আমার সন্তানরা আমাকে দেখে। আমি অনেককে দেখেছি যারা নিঃসন্তান, তাদের মধ্যে একটা বিশেষ হাহাকার। আবার যাদের সন্তান আছে তাদের এই এক্সপেকটেশন, ঠিক এ কারণেই আর কি। তো প্রাসঙ্গিক কারণেই আমি আপনাদের কাছে আসলাম আমার কিছু রিয়েলাইজেশন আপনাদের সাথে একটু শেয়ার করবার জন্য। রিয়েলাইজেশনটা হলো এরকম যে আমি কোথাও একটা জিনিস বিশ্বাস করি যে কোনো শিক্ষক কোনো ছাত্রকে পড়িয়ে ব্রিলিয়ান্ট বানাতে পারে না। এখন এটার সপক্ষে অনেকে হয়তো বলবে যে আপনি বোকা, যে কারণে আপনি এভাবে কথা বলছেন। এটা আমার রিয়েলাইজেশন। দেখেন, যারা মনে করবে যে শিক্ষকই একটা স্টুডেন্টকে চেঞ্জ করে দিতে পারে, হ্যাঁ ঠিক আছে, তবে হ্যাঁ শিক্ষকই হ্যাঁ পারে হয়তো, কিন্তু শিক্ষকের দর্শনটা অন্যরকম থাকা দরকার। আমার যেটা রিয়েলাইজেশন স্পষ্টত আমি আমার মতো করে, এজন্যই আমি বলছি, আমি বিশ্বাস করি যে শিক্ষক সরাসরি কোনো ছাত্রকে ব্রিলিয়ান্ট বানাতে পারে না, যতক্ষণ না স্টুডেন্ট নিজের থেকে ব্রিলিয়ান্ট হবার
বা পরিশ্রম করবার মেন্টালিটি ডেভেলপ না করায়। তবে হ্যাঁ, এটা একদমই সত্য যে সত্যিকারের শিক্ষক সে কিন্তু ছাত্রদের মধ্যে সেই রিয়েলাইজেশনটাকে ডেভেলপ করায় যে তোমার অনেক ভালো কিছু করা প্রয়োজন। অনলাইনে ক্লাস হচ্ছে সারা দেশে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির অসংখ্য কোচিং চালু হয়েছে। অনেকজনকে অনেক কিছুকে ট্রাস্ট করছে এবং করবে। কেউ অনেক রকমভাবে মার্কেটিং করবে, এটা চরম সত্য। এবং এই প্রতিযোগিতা থাকলে একজন আরেকজনের চাইতে ছাপিয়ে যাবার একটা মেন্টালিটি তৈরি হবে। আস্তে আস্তে এই প্রফেশন মানে ডেভেলপ করবে। কিন্তু আমার কেন জানি মনে হয় এই যে ছেলে মেয়ে যারা এবার বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে, অনেক দিন অ্যাডমিশন ছিল না, প্রশ্ন প্যাটার্নের সাথে লাস্ট কয়েক বছর ধরে কি অভ্যস্ত ছিল না। আমার কেন জানি মনে হয় এই প্রশ্নগুলো এবার অত্যন্ত সহজ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। এবং প্রিভিয়াস যে প্রশ্নগুলো ছিল, এই জন্য আমাদের এখানে যেমন প্রশ্ন অ্যানালাইসিস ক্লাস হচ্ছে সবাইকে বোঝানোর জন্য। আমি যে জিনিসটা স্পষ্টত বলতে চাই আমার ছেলে মেয়েদের জন্য, যারা আমাকে শুনছেন বা আমাকে দেখছেন বা আগামী দিনেও দেখবেন, তাদেরকে আমি এভাবে বলতে চাই যে এবারের অ্যাডমিশানটা তুলনামূলক অনেক সহজ অ্যাডমিশান। এবং এই সহজ অ্যাডমিশানেও ম্যাক্সিমামরাই মনে করবে সহজ, এবং সহজ মনে করবার কারণেই পড়াশোনা থেকে তারা একটু দূরে থাকবে। আগে যেখানে কি হতো যে বিশ্ববিদ্যালয় ভর্তির পরে এমনি যে কেউ তার স্কোর ভিত্তিক কিংবা তার অ্যাপ্লাই করলেই সেখানে হয়ে যেত। এই আলসেমিজনিত কারণে সকলের প্রস্তুতিটাই খুবই কম থাকবে। বরং যারা সেই স্বল্প সময়ে সামান্য একটু নিজের ব্যাপারে একটু খেয়াল রাখবে এবং একটু মানে গুছিয়ে প্রিপারেশান নেবে, তাদের জন্য সহজ হবে। এবং মজার ব্যাপারটা হলো এই সহজ প্রশ্ন যখন তারা পরীক্ষা দিবে এবং তারা সবসময় শেষ পর্যন্ত এসে আফসোস করবে, আহারে আমি যদি একটু দেখতাম। দেখেন, যে কোনো অ্যাডমিশনে যখন আপনি পড়াশোনা করছেন, খেয়াল করে দেখেন আপনি কঠিন থেকে আরও কঠিনে যাচ্ছেন, কিন্তু এবারে ধরনটা একটু আলাদা হওয়া উচিত। আমার তো মনে হয় যেগুলো একদমই সহজ সেই সহজ প্রসঙ্গ কেউ যদি খুবই স্পেসিফিকভাবে এবং ডেফিনেটলি ওই ব্যাপারগুলো নিয়েই একটু নিজের সাথে নিজের একটু কনভারসেশন, নিজে বারবার দেখা, শোনা, বোঝা, তাহলে তার জন্য অ্যাডমিশনটা সহজ হয়ে যাবে। এখন আমি ওই যে সত্য কিছু মানে ফাঁস করার জন্য আসলাম। সত্য হলো এরকম, যদি তাই হয় তাহলে তো আপনার জন্য শিক্ষক প্রয়োজন হবে না। এটাই তো চরম সত্য কথা। তো আমি মাঝে মাঝে বলি যে এই ধরনের কোচিংগুলো আসলে, কোচিংয়ের আমার কাছে আবিধানিক শব্দের অর্থটা হলো, এই কোচিং শব্দের অর্থটা হলো কন্টিনিউশন। আমার কাছে এই কোচিং মানে এরকম হইতে পারে যে একটা গ্লোবালি কম্পিটিশান করবার একটা জায়গা। আর বর্তমান সময়ে একটা মজার ব্যাপার ঘটেছে যে আমরা সবসময় শর্টকাট পদ্ধতি বেছে নেবার চেষ্টা করি। এই যে দেখেন আমাদের শিক্ষকরাও কত প্রফেশনাল, এবং সব শিক্ষক, শুধু আমাদের শিক্ষক না, আমাদের ওই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দেশ শুধু না, আমাদের নিউরন আছে, আমরাও এখানে দেখেছি যে প্রশ্নগুলো চমৎকার করে অ্যানালাইসিস করে এই করে সেই করে। আচ্ছা বলেন তো, এই যে অ্যানালাইসিস ক্লাস হচ্ছে, যারা সত্যিকারে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়ার জন্য মনস্থির করে এই পেজের সাথে কিংবা এই ক্লাসের সাথে অ্যাটাচমেন্ট নিয়েছেন, কয়জন স্টুডেন্ট আছেন? যদি আমি প্রশ্ন করি যে কয়জন স্টুডেন্ট আছেন যারা এগুলোকে নোট করছেন বা দেখছেন? চরম সত্য হলো হাতে গোনা হয়তো কিছুজন। আমি এটা আমার একটা হাইপোথিসিস। আমি প্রায় শখানিক ছেলে মেয়েকে ইন্টেনশনালি একটু আলাদা করে রেখে আমি একদিন বললাম যে তোমরা সবাই ক্লাসে জয়েন করো তো। এবং সেদিন একটা ভালো শিক্ষক দিলাম ভালো ক্লাস করানোর জন্য, এবং ভালো শিক্ষক ক্লাস নিল। আমি পরের দিন গিয়ে তারা রেগুলার স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করলাম, তোমরা তো অনলাইন ক্লাস করেছো, কেমন হয়েছে? তারা বললো যে দারুণ, যত ধরনের কমপ্লিমেন্ট দেওয়া প্রয়োজন সব কমপ্লিমেন্ট তারা দিল। এবার আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা যে ক্লাসটা করেছো সেই ক্লাসগুলোর নোটস আমাকে দেখাও তো। বিশ্বাস করবেন কি না, আমাকে 10 জন দেখাতে পারে নাই যে তারা ওই ক্লাস করবার পরে এই নোটসগুলো সংগ্রহ করেছে। আচ্ছা বলেন তো, ক্লাস তো 100 জন করলো, এই 100 জন ক্লাস করবার পরে মাত্র 10 জন নোট করলো। মজার ব্যাপার হলো এই রেশিওটা কত কম পার্সেন্ট। এবং অ্যাডমিশনের ক্ষেত্রে কিন্তু এটাই চরম বাস্তবতা হয়ে দাঁড়ায়। যারা নোট করে করে পড়ছে তাদের পড়বার ধরনটা, এবং ওই নোট করবার কারণে কয়েকদিন পরে যে ভুলে যাচ্ছে, এবং ভুলে যাওয়া থেকে সে আবারও দেখে রিভার্স করছে, সেগুলো বারবার মাথায় আনবার চেষ্টা করছে, তারা কিন্তু দিন শেষে ভালো করছে। তাহলে আপনি করছেন না কেন? আপনি এভাবে ভাবছেন না কেন? আমার তো মনে হয় যে এই অ্যাডমিশানে যে কোনো ক্লাস শুরু করবার আগে আমার ছেলে মেয়েদেরকে অন্তত তাদের হেলথ কনসাসনেস সম্পর্কে একটা প্রপার একদম ক্লিয়ার একটা কনসেপ্ট দেওয়া প্রয়োজন। যে দেখো বাবারা, এটা একটা রেস,
এই রেসে তোমাকে টিকতে চাইলে, এই রেসে তোমাকে ভালো করতে চাইলে নিঃসন্দেহে তোমাকে সুস্থ থাকা প্রয়োজন। কারণ এই ইঞ্জিন নামক এই শরীর নামক ইঞ্জিনটাই বলো বা দেহটাই বলো আর তুমি নিজেই বলো, তুমি পোটেনশিয়াল কি পোটেনশিয়াল না, এটা টোটালি ডিপেন্ড করবে তোমার মেন্টালিটির উপর, তোমার মানসিকতার উপর। আমার তো মনে হয় যে ছেলে মেয়েকে অ্যাট ফার্স্ট যে ধারণাটা ক্লিয়ার দেওয়া প্রয়োজন যে আচ্ছা তুমি কি ইচ্ছা করেছো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা? আসলে ইচ্ছা যদি করে থাকো, কারণ ইচ্ছা করবার কথা না, ইনিশিয়ালি তোমার ইচ্ছা থাকা উচিত আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, তারপর তুমি ভেবেই ফেলেছো যে না বিশ্ববিদ্যালয়ে আমার হবে না বলে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্রোচটা নিতে চাচ্ছ। খেয়াল করে দেখো তোমার চাওয়ার মধ্যেই কিন্তু একটা ত্রুটি, দুর্বলতা তৈরি হয়েছে। এবং এই দুর্বল ছেলে মেয়ে তাদের কনসেন্ট্রেশনকে একটু রাইজ আপ করবার জন্য কিন্তু আমাদের মতো লোক সামনে আসা। ঠিক আছে, আমি ওই যে বললাম একটা হাইপোথিসিস, আজকে আমি গল্পই করব মূলত। হাইপোথিসিসটা এই জন্য আমি সাধারণত ছেলে মেয়েদেরকে সবসময় বলবার চেষ্টা করি যে ও ছেলে মেয়ে তোমরা সবসময় সুস্থ থাকো। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার আপনি যে আমাকে এবং আমাদেরকে সুস্থ থাকার কথা বলছেন, তো সুস্থ থাকা না থাকা কি আমার হাতে? আমার হাসি পায়। আসলে আমরা যত ধরনের অসুখে পড়ি না কেন, সেই অসুখ বিসুখের মেইন কারণ কিন্তু আমরা নিজেরা একটু খেয়াল করে দেখেন আমাদের লাইফস্টাইলের একটা প্রবলেম। আসলে আপনি যখন স্টুডেন্ট হিসেবে নিজেকে নাম লিখিয়েছেন, তার মানে আপনার মধ্যে স্টুডেন্ট সুলভ আচরণ থাকতে হবে। আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আচ্ছা ঠিক আছে আপনার সাথে তো আমার পরিচয় নাই, আপনি স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট কিংবা খারাপ স্টুডেন্ট, আপনি যাই হন না কেন, আচ্ছা আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি তো এটা বিশ্বাস করেন যে আপনাকে ভালো রাখা কিংবা আপনি মেধাবী কি মেধাবী না, এটা ডিপেন্ড করে আপনার পরিশ্রম এবং আপনি কিভাবে নিজেকে কাজে লাগাচ্ছেন তার উপর। এবার খেয়াল করেন তো, আপনি এই যদি শরীর দিয়েই আপনি ভালো কিংবা মন্দের পার্থক্য তৈরি করেন, এবার আমার মানে ডেফিনিট খুব স্পেসিফিক কোশ্চেন, এই শরীরের জন্য বা শরীর চালানোর জন্য আপনি কি কি করছেন? এবার আপনার রুটিনের দিকে একটু তাকান তো, একটু খেয়াল করেন। আমি জাস্ট কনভারসেশন, আমার টিচাররা হয়তো এক্সপার্টরা এসে আপনাদের সাথে নানান প্রসঙ্গ নিয়ে কথাবার্তা বলবে। দেখেন আপনার রুটিনটা কেমন। ঠিক আছে, আমি আপনাকে দিয়ে আমি জরিপ করিনি, আমি ওই যে বললাম আমি ওই 100টা স্টুডেন্ট এরকম বেছে বেছে প্রত্যেক বছর আমি একটা টার্গেট করি, বুঝবার চেষ্টা করি যে আসলে তারা কী করছে, তাদের সাইকোলজি বুঝবার চেষ্টা করি। এই লাস্ট কয়েক বছরে আমাদের স্টুডেন্টদের পড়বার ক্ষমতা এবং না পড়বার যে অ্যাপ্রোচ সেটা এত বেশি বেড়ে গেছে, ঠিক আছে, না পড়েই তারা নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবছে আর কি। এই প্র্যাকটিসটা শুরু হয়ে গেছে। এই প্র্যাকটিস থেকে সরিয়ে আনবার জন্য নানান রকম আইডিয়া ডেভেলপ করাচ্ছে এবং আমরাও দেখেছি না পড়বার অভ্যাস, এবং না পড়বার অভ্যাসের কারণে সর্বপ্রথম যে ব্যাপারে আমি নজর দিয়েছিলাম সেটা হলো তাদেরকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা। বিশ্বাস করেন কয়েক বছর আগেও এই ছেলে মেয়েকে ডিসিপ্লিনের মধ্যে আনাটা যতটা সহজ হয়েছে, এই লাস্ট 2-3 বছরে এই ছেলে মেয়েদেরকে ডিসিপ্লিনে আনা এবং টেবিলে বসাতে গিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে, এবং তবুও পুরোপুরি অনেক সময় আমরা পেরে উঠি না। তো আমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো আপনার রুটিন নিয়ে বেসিক্যালি আজকে। যে আপনি তো নিয়াত করেই বসেছেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য অন্তত ঠিক আছে আমি এটা করতে চাই। তো সবার আগে আমি আপনাকে বলবো যে আপনি আপনার হেলথের ব্যাপারে আপনি কোনো প্রকার রুটিন ডেভেলপ করিয়েছেন কি, কিংবা আপনি কিভাবে পড়বেন, কখন পড়বেন, এসব ব্যাপারে কোনো কিছু ডেভেলপ করিয়েছেন কি? যদি ডেভেলপ না করিয়ে থাকেন তাহলে আমি একটা রেফারেন্স ইউজ করি। ধরেন আপনাকে একটা খেলনা দেওয়া হলো এবং খেলনাতে আপনাকে বলা হলো যে এই খেলনা যদি আপনি চালিয়ে, রিমোট কন্ট্রোল না, বেসিক্যালি শুধু ব্যাটারি দিয়েই চলছে, এবং তার সাজেশনটা হলো সে সামনের দিকে যাবে। এখন ওই খেলনাকে আমি রুমে ছেড়ে দিলাম। যখন আমি রুমে ছেড়ে দিলাম তখন দেখবেন যে খেলনা কোনো একটা দেয়ালে ধাক্কা খেয়ে ডিরেকশান চেঞ্জ করে আরেকটা দেয়ালে ধাক্কা খেলো, ওই ডিরেকশান চেঞ্জ করে আরেকটা দেয়ালে ধাক্কা খেলো, এবং তারপরে কখনো কখনো এরকমও হতে পারে কাকতালীয়ভাবে দরজা দিয়ে পার হলো। তখন তাকে আমি বলছি যে জিতে গেছে। আসলে এটা কি জিতে যাওয়া বলে? আজকে আমি ফেসবুকে একটা আর্টিকেল দেখছিলাম, আমার খুব ভালো লাগলো আর কি। আর্টিকেলটা এরকম ছিল যে একজন স্পোর্টসম্যান, আমি আসলে রেফারেন্স নামটা আমার মনে থাকে না, কিন্তু ঘটনাটা আমার মনে আছে আর কি।
যে বলছে যে একজন অ্যাথলেটিক্স আর কি বেসিক্যালি তার রেসে অংশগ্রহণ করেছে, সে দৌড়াচ্ছে এবং সেটা একটা ম্যারাথন স্টাইল, একটা লম্বা দৌড় আর কি। তো একজন ভদ্রলোক সে খুবই এগিয়ে গেছে এবং অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু এক জায়গায় যাবার পরে হঠাৎ করে তার খেয়াল হয়েছে যে আমি কি বেশি চলে আসলাম নাকি, তখন সে স্লো করে ফেলেছে। কিন্তু তার ইমিডিয়েট যে পিছনে আছে সে বুঝেছে যে ও নিশ্চয়ই কোনো কনফিউশনে পড়েছে, যে কারণে সে স্লো করে গেল। এবং আমি যদি এখন আমার রেসেই দৌড়াই, আমি যেভাবে যেই স্পিডে দৌড়াচ্ছি, তাহলে দেখা যাবে যে ও কিন্তু ফেল মেরে যাবে, কারণ সে ওই জায়গায় একটা বিভ্রান্তির মধ্যে পড়েছে। তো ও কাছে গিয়ে তাকে ধাক্কা দিয়ে যে না তুমি শেষ করো নাই, ধাক্কা দিয়ে তাকেই জিতিয়ে দিল। এবার সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছে যে আয় তুমি তো জিতে যাইতে, তাহলে তুমি নিজে জিতে না গিয়ে তাকে জিততে দিলে কেন? তখন ও বললো যে দেখেন আমি হয়তো জিততে পারতাম, কিন্তু এখানে জিতেও আমি শান্তি পেতাম না। কারণটা হলো যে সবাই দেখেছে যে ওই এগিয়ে ছিল, এবং ও যদি ওই কনফিউশনে না পড়তো তাহলে ওই হয়তো শেষ পর্যন্ত জিততো। এই জেতা হয়তো এই ট্রফিটা আমার হতো, কিন্তু মানসিকভাবে আমি শান্তি পেতাম না। মোরালিটি, সেখানে মোরালিটিও দেওয়া ছিল যে এখানে নৈতিকতার একটা অবক্ষয় বেসিক্যালি। তো আমার বক্তব্য হলো এরকম যে এরকম হঠাৎ করে জিতে যাওয়ার এবং এটা না জেনে জিতে যাওয়ার মধ্যে আসলে কোনো বাহাদুরি নাই, বরং ইন্টেনশনালি প্ল্যান করে পরিকল্পিতভাবে পরিকল্পনা করে এবং সেটাকে যে হ্যাঁ আমি একটা পজিশনে যেতে চাই, আমি এটা করতে চাই, এভাবে নিজেকে এবং নিজের সব কিছুকে পরিবর্তন এবং একটা রুটিনের আওতায় নিয়ে আসতে না পারলে কোনো স্টুডেন্টকে কোনো স্টুডেন্ট হিসেবে আমার মনে হয় যে ধরাই উচিত না। এখন মজার ব্যাপার হলো পরিসংখ্যানটা বলি, আমি যখন 100টা স্টুডেন্টকে জিজ্ঞাসা করে তোমরা কে কে আছো যে রুটিন করে চলো, তোমাদের একটা স্পেসিফিক রুটিন আছে যে আমি এত ঘন্টা পড়ছি, এই সময় এটা করছি, ওই সময় এটা করছি, কারণ তোমাদের এখন তো মূল কাজই হলো অ্যাডমিশনের জন্য নিজেকে প্রস্তুত করা। মজার ব্যাপার কি জানেন, আমি 4-5 জনও পাইনি যাদের রুটিন আছে। আচ্ছা বলেন তো, আপনি বলেন যে এই অপরিকল্পিত মুভমেন্টে কখনো ভালো রেজাল্ট পাওয়া সম্ভব? আপনি সম্ভব হবে কি সম্ভব না হয়তো আপনার কাছে আপনার রেজাল্ট, কিন্তু আমি যেটা বিশ্বাস করি আমি সেই জিনিসটাই বারবার আপনাদেরকে বলতে চাই। আমার কাছে কেন জানি মনে হয় এই অপরিকল্পিত কোনো কিছু পাওয়ার মধ্যে কোনো তৃপ্তি পাওয়া যায় না। এখন আমি আপনাকে বলছি রুটিনের কথা, দেখেন আপনার রুটিন, আপনারও নিজেরও রুটিন নাই যে আপনি কিভাবে চলছেন, কিন্তু যারা সবসময় সফল হয়েছে তারা সবসময় একটা ডিসিপ্লিনের লাইফ লিড করে, যারা প্রতিনিয়ত লেগে থাকে এবং এককেন্দ্রিক, ওই একটা রেস শেষ হলে আরেকটা রেস, আরেকটা শেষ হলে আরেকটা রেস, এবং ছোটো ছোটো স্টেপে স্টেপে তারা এগিয়ে যায় এবং দিন শেষে তারা জেতে। আমি ওই যে বললাম যে ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম ও মেয়েরা তোমাদের রুটিন বলো, তোমরা কে কীভাবে কী করছো না করছো। দেখেন এই ইঞ্জিনিয়ারও তো একটা কখন ভালো কাজ করে কখন খারাপ কাজ করে, তার একটা ব্যাপার স্যাপার আছে কিন্তু ঠিক আছে। এখন দেখা গেল যে আপনি অপরিকল্পিতভাবে অসময়ে বেশি ইফোর্ট দিচ্ছেন, সেই ইফোর্টটা কি আপনার জন্য ইফেক্টিভ হবে কখনো? যদি ইফেক্টিভ না হয় তাহলে সেই ইফোর্ট আপনার জন্য জুলুম হয়ে গেল না? হ্যাঁ, পড়াশোনা মানে কি জুলুম? বা চান্স পাইতে এত জুলুম নিজের প্রতি করতে হবে? এই জুলুম ব্যাপারটা আমার না পছন্দ হয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে একটা ছেলে মেয়ে যদি প্রপারলি সায়েন্টিফিক ওয়েতে নিজেকে মুভ করায় তাহলে বরং জুলুম না, এটা একটা এন্টারটেইনমেন্ট হতে পারে। আমার কথা হলো জীবনটা তো ছোট ভাই, এত প্রেশার নেওয়ার কি আছে? আমরা মূলত জুলুম নিই হলো ইরেগুলারিটিসের জন্য, আমরা নিজের প্রতি জুলুম নিই হলো যে আমরা ক্লাসিক্যাল না, আমরা সুগঠিত না, এই জন্য ঠিক আছে। কিন্তু এই যে এলোমেলো এই প্রেশার নেওয়া জুলুম করা, এগুলো রেজাল্ট কি? দিন শেষে একদম আবার শূন্য জায়গায় আমরা থেকে যাই। তো আমার কথা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং আমরা শুরু করেছি, সবাইকে পড়ার ইনস্ট্রাকশন করা হচ্ছে, আমরা প্রয়োজনীয় রাইট সময় সকলকে হয়তো ম্যাটেরিয়ালস দিয়ে দিব, আমরা রেগুলার হয়তো পরীক্ষা নেব, ভালো ভালো শিক্ষক হয়তো ক্লাস নেবে। কিন্তু মজার ব্যাপার হলো এগুলো কোনোই লাভ হবে না আপনার যতক্ষণ পর্যন্ত আপনি নিজের থেকে ডিসিশন না নেবেন। আজকে আমার এই ক্লাসটা মূলত আপনার আসলে ডিসিশন নেবেন কি নেবেন না এই প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা, কারণ আপনার অ্যান্সার আমি বুঝতে পারছি না এবং আমি দেখতেও পাচ্ছি না যে আসলে আপনি এটার জন্য নিজেকে ফিট করবার মানসিকতা আপনার মধ্যে আছে কিনা। তবে জেনে রাখেন, এই যে আমি আপনার যেহেতু আপনার শরীর নিয়ে এবং আপনার ডিসিপ্লিন নিয়ে আমি যেহেতু কথা বলছি, সেহেতু আমি মোর স্পেসিফিক করেই আপনাকে বলি। এই যে দেখেন, আপনি ঘুম থেকে উঠেন কখনো চিন্তা করে দেখেছেন যে আমার মাথাটা কখন সবচেয়ে বেশি ভালো কাজ করে? আচ্ছা, আপনি খান কখন? আপনি কখনো চিন্তা করে দেখেছেন আমার এই শরীরের
খাবারের চাহিদা আসলে কখন কখন খাওয়া প্রয়োজন, বিজ্ঞানসম্মত উপায়ে শরীর কখন খাবার চায়। এই যে দেখেন, এই যে এলোমেলো আপনি এটা জানেনই না হয়তো, কিংবা এটা নিয়ে কখনো ভাবেননি হয়তো যে এগুলা কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলতেছেন। আমার কথা হলো, আপনি রেসে অংশগ্রহণ করেছেন, আর সে রেসে জিততে চাইলে আপনার যে একটা সুস্থতা ইনশিওর করা প্রয়োজন। সবার আগে একটা স্টুডেন্টের তো এই সুস্থতার দিকে বেশি প্রায়োরিটি দেওয়া প্রয়োজন। আচ্ছা, আপনি কখনো এই সুস্থতা নিয়ে কখনো কল্পনা করেছেন? আমি যখন ওই স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি তোরা এত অসুস্থ হোস কান, ম্যাক্সিমামরাই বলে যে স্যার আমার পাতলা পায়খানা হয়েছে, কেউ এই সমস্যা হয়েছে, কারো ওই সমস্যা হয়েছে, এবং প্রত্যেকেই তাদের লাইফে ইনডিসিপ্লিন, তার খাওয়ার ব্যাপারে কোনো কন্ট্রোল নাই। আচ্ছা, খেয়াল করে দেখেন তো যে আপনার এরকম রুটিন হলো, হ্যাঁ, সায়েন্স বলছে এবং আপনার সুধীজনরা, আপনার শিক্ষকরাও আপনাকে বলেছে বাবারা সকালের খাবারের রুটিনটা তোমার যতটা বেশি করে খাও। আপনি মিলান তো আপনার সাথে মিলতেছে কিনা? একদমই মিলবে না। আমরা সকালে যতটা নাস্তা খাই, কিন্তু সকালে খাওয়া উচিত সবচেয়ে বেশি পরিমাণে খাবার আপনার সুস্থতার জন্য। দুপুরে হ্যাঁ আমরা তুলনামূলক সকালের চাইতে বেশি ভারী খাবার খাই। হ্যাঁ, সকালের চাইতে দুপুরে, সকালে যতটা ভারী খেয়েছেন তার সাথে একটু হালকা খাওয়া প্রয়োজন। দেখেন রিভার্স, আপনি উল্টা, সন্ধ্যার মধ্যে আপনার সবচেয়ে হালকা খাওয়া প্রয়োজন। এবার খেয়াল করে দেখেন আপনার রুটিন কি, ওই সন্ধ্যার সময় আপনি সবচেয়ে বেশি ভারী খাবারটা খেয়ে ফেলতেছেন, অথচ রাত্রি 8টার পরে আমাদের গাট মাইক্রোবটা আর কাজ করে না। আচ্ছা বলেন তো, যখন আপনার না গাট মাইক্রোব কাজ করছে না, তার মানে আপনি ইনডাইজেশনে আপনি পড়ছেন। আচ্ছা, আপনার যদি একবার ইনডাইজেশন হয়, আপনার তো 40 ধরনের ডিস্টার্ব, আপনার শারীরিক ডিস্টার্ব তৈরি হবে। আচ্ছা, এই ডিস্টার্ব নিয়ে কি কখনো পড়াশোনা করা যায়? কি মনে হচ্ছে আপনার পড়াশোনা করা যায় এরপরেও? আসলে আপনি হ্যাঁ বলেন বা না বলেন, ওইটা আমার কাছে কনসার্ন না। আমার কনসার্নটা হলো, আমি প্রথমেই ওই যে বলেছি যে আমার দর্শনের একটা ইমপ্লিমেন্ট আপনারা শুনবেন। দেশ কিংবা নিউরন এরা সকলের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে আমি জানি না, তবে কখনো কখনো মনে হয় না ভালোই গ্রহণযোগ্য হয়েছে। কারণ গ্রহণযোগ্য না হলে সারা দেশে এক নামে সবাই এভাবে নিউরনকে পছন্দ করতো না, কিংবা দেশকে পছন্দ করতো না। ইভেন আমি ব্যক্তি সাইফুল যে কাজই করি না কেন, সেই কাজে সবাই বলতো না যে না খুব নিখুঁত অ্যাপ্রোচে করবার চেষ্টা করেছে। আসলে আমি বিশ্বাস করি কি জানেন, পরিশ্রম করলেই মানুষ জেতে, এটা হয়তো আপনারা বলবেন, কিন্তু আমি মনে করি শুধুই পরিশ্রম করলে মানুষ জেতে না। পরিশ্রমের সাথে সাথে তার একটা ইন্টেলেকচুয়াল পার্ট থাকা দরকার। তার মধ্যে ন্যূনতম যে নিজেকে রিল্যাক্স রেখে সবসময় হাইলি কনসেন্ট্রেশন ক্রিয়েট করবার মেন্টালিটি বা সেই জ্ঞান থাকা প্রয়োজন। আচ্ছা, খেয়াল করেন তো, কখনো কখনো কি এরকম হয় না যে আপনি কখনো পড়তে বসেছেন এবং পড়তে বসবার পরে আপনার ভীষণই ভালো লাগছে সব কিছু, এরকম হয় না? যদি হয়ে থাকে তাহলে মনে রাখবেন যে সেই ঘটনার আগের মুহূর্তগুলো আপনার খুব ভালো ফিলিংসের সাথে আপনি ছিলেন। এই ভালো ফিলিংসগুলো কেমনে তৈরি করতে হয়? আমাদের চারপাশ থেকেই তো আমরা প্রতিনিয়ত মোটিভেটেড হই। আসলে হয় নেগেটিভ, না হলে পজিটিভ, হয় ইরিটেশন, না হলে ডিস্টার্ব। এই জন্য তো মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন ধরনের মুড অন পিল খেতে হয়, আমাদেরকে অ্যান্টি ডিপ্রেশন পিল খেতে হয়। আসলে খাওয়ার কিন্তু প্রয়োজন নাই। আপনি যদি শিক্ষিত হই, তাহলে নিজেকে ওইভাবে গুছিয়ে নিয়ে আমরা তৈরি করতে পারি। আমি আসলে রুটিনেই ফেরত আসি। খেয়াল করে দেখেন, আমি বলতেছি যে রাতের বেলা গাট মাইক্রোব কাজ করে না। আমি যদি আপনাকে বলি, আপনাকে ইনস্ট্রাকশন করি, আপনি হয়তো শুনবেনই না যে আপনার খাবার রুটিনের একটু পরিবর্তন করেন, তাহলে আপনার অন্তত 1 সপ্তাহ পড়ার দরকার নাই। 1 সপ্তাহ আপনি শুধু আগে নিজেকে ফিট করেন, একটা অভ্যাসের মধ্যে চলে আসেন। বেশি দিন লাগে না অভ্যাস পরিবর্তন করতে, এই অল্প কয়েকটা দিন। শুধু একটা জেদ লাগে যে ঠিক আছে দেখি তো, মানুষের জীবনে যদি সত্যি সর্বোচ্চ প্রায়োরিটি হেলথ হয়, তাহলে এই হেলথটাকে আমি ঠিক করব। সবার আগে আমার মন মানসিকতাকে ঠিক করব। এই ঠিক করে দেখেন আপনার 1 ঘন্টা 10 ঘন্টার পড়ার সমান হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, সায়েন্স বলছে আমাদের মাথা সুপার পাওয়ার অ্যাসিড করে ভোরবেলায়, এই রাত্রি 3টা 4টা 5টা, এই 3 ঘন্টা। আচ্ছা, আপনারা কয়জন স্টুডেন্ট আছেন বলেন তো যে এই সময়ে উঠে পড়াশোনার একটা অভ্যাস তৈরি করছেন? আসলে আমরা করছি না, আমরা আসলে এই ব্যাপারগুলো নিয়ে জানি না, এগুলো ভাবি না। অথচ সায়েন্স বলছে ওই ভোরের 1 ঘন্টা পড়া দিনের যে কোনো সময়ের 5 থেকে 8 ঘন্টার সমান। তাহলে সারাদিন আপনি রিল্যাক্স করেন, ঘুমাতে ইচ্ছে করলে ঘুমান, খেলতে ইচ্ছে করলে খেলেন, ব্যায়াম করার ইচ্ছে করলে ব্যায়াম করেন, শরীর চর্চা করেন, বাবা মাকে হেল্প করেন, এই করেন সেই করেন। আহামরি তো কোনো প্রেশার নেওয়ার প্রয়োজন নাই। আপনার ইচ্ছে করলো না আপনার গুনগুন করে গান, আপনি ঘুরে বেড়ান, এইসব দিনে সমস্যা না। আপনি কারোর সাথে কথা বলে মজা পাচ্ছেন, আপনি বলেন না, এগুলো নিয়ে আপত্তি না। কিন্তু আমার আপত্তির জায়গা অন্য জায়গায়। এই যে আমরা ফোনে কথা বলছি কিংবা আমি ফোন দেখছি, এখানে আমার আপত্তি জায়গা হলো এটাই যে আপনি দেখেন আধা ঘন্টা, আপনার হয় কিনা আমি জানি না, আমার হয় আধা ঘন্টা যদি আমি ইউটিউবে কোনো কিছু দেখি বা ফোন দেখি, ফোন কাছাকাছি তো ফোন থাকে, এমন তো না ডিস্টেন্স, যাতে করে চোখের কোনো সমস্যা না হয়।
দেখবার পর আমার মাথা গরম হয়ে যায়, চোখ ব্যথা করে, জ্বালা পোড়া করে। এই সময় যদি আমার সন্তানও এসে আমাকে জিজ্ঞাসা করে, বাবা তোমার সাথে একটু খেলবো, আমার ভালো লাগে না। ভালো লাগবেই বা কেন? কারণ ততক্ষণে আমার মাথাটা গরম হয়ে গেছে, আমার ভালো লাগার তো কোনো সুযোগই নাই। আচ্ছা, এটা তো আপনিও বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু বের হতে পারেন না কেন? আসলে বের হতে পারি না, ওই যে বললাম আমরা ট্র্যাডিশনাল স্টুডেন্ট। আমরা অন্যদেরকে দেখতেছি ফাঁকিবাজি করছে, এই করছে সেই করছে, কোনো রুটিন নাই, এই নাই সেই নাই। আমাদের মধ্যে সেই রুটিনেরই প্র্যাকটিস আমরা করেছি, আমরা দেখে দেখে অভ্যস্ত হয়েছি। এই আপনি যদি একটা ক্লাসিক্যাল এনভায়রনমেন্টে যান, ভালো কারোর সাথে মিশেন, ভালো ফ্যামিলির কোনো স্টুডেন্টের সাথে মিশেন, তাহলে দেখবেন ওর ওই শিক্ষিত বাবার কারণে ওর মধ্যে একটা শিক্ষিত অ্যাপ্রোচ ডেভেলপ করেছে ও ওই মানে স্পেসিফিক সময়ে। আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, ও ভাই আপনি খুব পড়ুয়া স্টুডেন্ট, হয়তো অনেকের মধ্যে আছেন যারা আমাকে শুনছেন বা আমাকে দেখছেন যে খুবই পড়ুয়া, আরে প্রচুর আপনারা পড়েন, ঠিক আছে পড়েন। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি আপনাকে, এই যে পড়াশোনাটা, মজার ব্যাপার হলো একটা মানুষের সর্বোচ্চ কনসেন্ট্রেশন থাকে তো হলো 30 থেকে 40 মিনিট, কিন্তু আপনি 4 ঘন্টা ধরে পড়লেন। আচ্ছা, ওই পড়াটা আপনার কী কাজে লাগছে? হ্যাঁ, ওই পড়াটা তো আপনি যে 4 ঘন্টা ধরে পড়ছেন, ওই বোরিংনেস, আপনাকে আগে যা পড়ছেন ওই কনসেন্ট্রেশন সহকারে সবই আপনি ভুলছেন। আপনাকে রুটিন ঠিক করা হলো বা রুটিন ঠিক করেছেন। আমার কথাগুলো হলো যে আপনারা আমাদের সাথে এসেছেন, হ্যাঁ, হয়তো পড়বেন বলে মনস্থির করেছেন, হয়তো আমার শিক্ষকরা নিশ্চয়ই, কারণ আমার এখান থেকে প্রেশার আছে যে সত্যিকারের দেশাত্মবোধের প্র্যাকটিস হবে এখানে, সত্যিকারের কল্যাণকর ছাত্রদের জন্য ফাঁকিবাজির কোনো সুযোগ এখানে হবে না। আমার এটা ওপেন ডিক্লারেশন, এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা টিচার এটাকে ফলো করবে। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্টও করব, যে প্রান্ত থেকে দেখছেন বা শুনছেন, বা আমার এই যেখানে দেশের ব্রাঞ্চ আছে, যেখানে নিউরনের ব্রাঞ্চ আছে, যদি একটা জায়গাতেও কোনো ত্রুটি পান আমাকে নক করবেন, আমি প্রয়োজনে ডিরেক্টরি চেঞ্জ করে দেব, আমি রাখবো না। তো আমার কথা হলো যে আগে এই মাস পিপলের স্বার্থটা ইনশিওর করতে হবে, তারপর নিশ্চয়ই সবাই সবার স্বার্থ বুঝে অটোমেটিক অন্যের স্বার্থের কথা ভাবলে নিজের স্বার্থটা অটোমেটিক রাইজ করবে। আমার মূল উদ্দেশ্য যেটা, যে আমার শিক্ষকরা নিশ্চয়ই সেটাই করবে, এবং তারা সে ব্যাপারে অভ্যস্ত, কারণ তারা যারা আমাকে চিনে জানে তারা এইভাবেই হয়তো অভ্যস্ত। কিন্তু তার আগে আমার প্রশ্নটা হলো, এই যে আমার উপলব্ধিটা যে আপনাকে ঠিক করে নিয়েছেন, তো যে আপনি কখন সকালে ঘুম থেকে উঠছেন, আপনি কখন ঘুমাচ্ছেন। অনেক শিক্ষকরা বলে, আমি দেখেছি আমার শিক্ষকরাও হয়তো অনেক সময় বলে, প্রচুর পড়ো, দিন পড়ো, এই করো সেই করো। আমি এর পক্ষপাতিত্ব করি, অনেকে আমাকে অভিযোগ করে, স্যার আপনি তো কম পড়তে বলেন কেন, আপনি বেশি বেশি ঘুমাতে বলেন কেন? আসলে আমি মনেই করি, আমি বিশ্বাসই করি, যে যত বেশি ঘুমাবে, হ্যাঁ, যে যত বেশি ঘুমাবে তার ব্রেন তত বেশি শার্প থাকে, ভালো থাকে। আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু এটা আমার বিশ্বাস, এবং এভাবে আমি সফল হয়েছি, অনেককে সফল হতে দেখেছি। এখন আমার কথা শুনে দু একজন মনে করছে, এবং অনেকে আমাকে বলে যে স্যার আমি তো আপনার কথা শুনে প্রচুর ঘুমাই। আমি কখন ঘুমাও? রাত্রি 12টার সময় ঘুমাই। কখন ঘুম থেকে উঠে? দিনে 12টার সময় মানে উঠি। তা আমি বললাম, তোমার বিরক্ত লাগে না? কেন? আচ্ছা, একটা মানুষ আপনি বলেন তো, কখনো রাতের ঘুম দিনের সারাদিন ঘুমিয়েও 2 ঘন্টার ঘুম রিকভার করা গেছে বা যায়? আপনার যায় কিনা আমি জানি না, তবে আমার কেন জানি মনে হয় যায় না, এবং যাওয়া উচিতও না। কারণ ঘুম রাত্রের জন্যই, হ্যাঁ, দিনের জন্য হ্যাঁ আমি একটু রেস্ট নিতে পারি, সেটা ভিন্ন প্রসঙ্গ। এখন ব্যাপারটা হলো যে আমার কথা শুনে সে 12টা পর্যন্ত ঘুমাচ্ছে, কিন্তু আমি কি সেটা বলেছি? একটা মানুষের জন্য সাফিসিয়েন্ট ঘুম কত ঘন্টা? এই আপনার বয়স কত? আপনি যখন এবার ইন্টারমিডিয়েট শেষ করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল যেখানেই পরীক্ষা দেন না কেন, আপনার বয়স কত এখন? আপনার বয়স 17, 18 কিংবা 19, এর মধ্যে বেশি যাওয়ার কথা না, ঠিক আছে? আচ্ছা, এই ইয়াং বয়সে একটা মানুষের সাফিসিয়েন্ট ঘুম কয় ঘন্টা হওয়া উচিত? হয়তো আপনিও বলবেন আমার সাথে একমত, ওই পড়ে দেখে যে না 6 থেকে 7 ঘন্টা ঘুমান, হ্যাঁ, এনাফ, সাফিসিয়েন্ট। আচ্ছা বলেন তো, আপনাকে বলা হচ্ছে আপনি আর্লি মানে কি বলা হবে, খুব আর্লি ঘুমাতে যান, এই সন্ধ্যার ইমিডিয়েট পরে আপনি 9টা 10টার মধ্যে ঘুমাতে যান। ঘুমাতে গিয়ে যদি আপনি 3টার সময় ঘুম থেকে ওঠেন, কয় ঘন্টা হলো দেখেন তো? 10, 11, 12, 1, 2, 3, 6 ঘন্টা হয়ে গেছে। 3টার সময় উঠে আপনি কয়েক ঘন্টা পড়েন, আপনি দেখেন। এখন দেখেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আপনি ছোটো মনে করছেন, এবার পরীক্ষা দেন, আপনি বুঝতে পারবেন। মজার ব্যাপার হলো যে যেখানেই যান এই কম্পিটিশন,
হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মানে কতজন ক্যাডার হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, কতজন ভালো ভালো জায়গায় আছে। আসলে একটা পর্যায়ে এসে আপনিও বুঝবেন যে সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার, আপনার কোয়ালিটি হলো ম্যাটার। আপনি কোথায় পড়ছেন এটা মানে ম্যাটার করে না, ম্যাটার করে হলো আপনার কী কী কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, আপনি কতটা জানেন সেটা হলো ম্যাটার করে। ঠিক আছে। আর কেউ একজন বিশ্ববিদ্যালয় থেকে শেষ করলো, শেষ করবার পরে একই পরীক্ষায় আর একজন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শেষ করে পরীক্ষায় বসলো, আপনার কাছে কি বিচার মনে হয় যে ওই পরীক্ষায় যে বেশি জানে তাকেই ভ্যালুয়েশন করবে না সার্টিফিকেট থেকেই ভ্যালুয়েশন করবে? আসলে এখানে সার্টিফিকেট থেকেই ভ্যালুয়েশন করবে না, কে বেশি জেনেছে এটা থেকেই ভ্যালুয়েশন করবে। তারপর আপনি ভাইভাতে বসলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শেষ করেছেন, আর একজন ঢাকা কলেজ থেকে শেষ করছে, কিংবা কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে শেষ করছে। আমি এইবার পার্থক্যটা হলো ভাইবা বোর্ডে যে রাজশাহী কলেজ থেকেই শেষ করছে, কিংবা আপনি দিনাজপুর কলেজ থেকে শেষ করছে, শেষ করবার পরে ভাইবা বোর্ডে ও ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলের চাইতে বেশি তার এলিজিবিলিটি সে শো করতে পারলো। আচ্ছা বলেন তো কাকে ওই জব ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট এবং এলিজিবল ধরা হবে? আসলে ব্যাপারগুলো হলো এই জন্য তো সহজ সমীকরণ। আমার তো মনে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশি 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 বিসিএস ক্যাডারটা হয় যারা একটু যে সাবজেক্টে কম পড়াশোনা করতে হয়, তারা ফার্স্ট ইয়ার থেকে বিসিএস জন্য ট্রাই করে, তারা হয়। আমি অনেক ফ্রেন্ড সার্কেল দেখেছি, আমার পরিসংখ্যান ভুল হতে পারে, আমার কথা আপনি মানেন বা না মানেন, আমার কথা অপ্রিয় হতে পারে, আপনার কাছে অসত্যও মনে হতে পারে, আমার অবজারভেশন বলেছি। আমার অবজারভেশন যদি আপনার অবজারভেশনের সাথে মিলে যায় তাহলে হয়তো আপনি আমার মতো করে চিন্তা করবেন বা আমার ইনস্ট্রাকশনে আপনি চলবেন। যদি না মিলে তাহলে তো চলবার কোনো প্রশ্নই ওঠে না, দূর কোথাকার কোন সাইফুল শালা উল্টা পাল্টা কথাবার্তা বলে, এখান থেকে যাই। আমার কথা হলো আপনার মধ্যে যদি আপনি মনে করেন যে আমি পড়াশোনা শেষ করে জব ওরিয়েন্টেড মেন্টালিটি ভাবছি, যদিও আমার দর্শন যে জবের চাইতে আমার কাছে কেন জানি মনে হয় যদি কেউ ব্যবসা বাণিজ্য করে এতে আমি বেশি টানি এবং তাদেরকে আমি এভাবে বেশি বলি যে তোমার এটাই করা উচিত। তারপরে যদি আপনি ফিক্সড করে ফেলেন যে না আমি আসলে জব ওরিয়েন্টেড চিন্তাভাবনা করছি, আমি আসলে চাকরি বাকরি করতে চাই, আমি এটা হতে চাই সেটা হতে চাই, হ্যাঁ, তো আপনি কোন কলেজে পড়েছেন দিস ইজ মানে বড় ফ্যাক্ট না। ফ্যাক্টটা হলো যে আপনি কি পরিমাণ নিজেকে ডেভেলপ করেছেন, এটা হলো ফ্যাক্ট। আমি মূলত আপনার কাছে এসেছি ওই ফ্যাক্টগুলো ধরিয়ে দেওয়ার জন্য যে আসলে সার্টিফিকেটের চাইতে আপনি কতটুকু বেশি জানেন এটা হলো ইম্পর্টেন্ট। আর এই বেশি জানার জন্য আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো আপনার মেন্টালিটি। এই বেশি জানার জন্য আপনার জন্য যেটা লাগবে সেটা হলো আপনার বড় বড় স্বপ্ন, আপনার একাগ্রতা, আপনার একটা ডিসিপ্লিন লাইফ, আপনার হেলথের ব্যাপারে কনসাসনেস, আপনার এই ব্যাপারগুলো নিয়ে ভাবা এবং প্রতিনিয়ত চর্চার মধ্যে থাকা এবং প্রতিনিয়ত নিজেকে প্রতিদিন একটু একটু করে জিজ্ঞাসা করা যে আজকের দিনে সোসাইটিতে আমার কি কন্ট্রিবিউশন এবং আজকের দিনে আমি নতুন কি শিখলাম। বিশ্বাস করেন আপনি প্রতিদিন যদি এরকম রুটিন করে নিজেকে জিজ্ঞাসা করতে পারেন যে আজকের দিনে আমার কি শেখা, সেটা হতে পারে একটা ছোট্ট কথাও শেখা, সেটা হতে পারে ছোট্ট একটা আর্টিকেল শেখা, সেটা হতে পারে ছোট্ট একটা কাজ শেখা, সেটা হতে পারে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়া, যাই হোক না কেন, যে প্রতিদিন একটু একটু করে টার্গেট করে একটা একটা করে জিনিস শিখলো। আপনার তো মেধাবী হওয়ার প্রয়োজন নাই এখানে, ঠিক আছে? এত মেধার কি দরকার আছে? আমি মানে মেধা মানে আমাদের দেশে মেধা খালি ওই লিটারেচার ভিত্তিক সবাই মনে করে, মেধাকে সবাই মনে করে সার্টিফিকেট ওরিয়েন্টেড, কিন্তু এটা নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আসলে আপনি মেধাবী কি মেধাবী না এটা ডিপেন্ড করে আপনার উদ্দেশ্যের উপর, আপনি কোন উদ্দেশ্যে নিজেকে ধাবিত করতে চান, আপনি স্বপ্নের উপর, আপনি কত বড় স্বপ্ন দেখতে পারেন। আপনি যত বড় স্বপ্ন দেখবেন আসলে আপনি তত বড় বেশি মেধাবী, আপনি যত ছোট স্বপ্ন দেখবেন আপনি তত কম মেধাবী, ঠিক আছে? আসলে মেধা সকলের সমান, কিন্তু আমরা এগুলোকে আলাদা আলাদা ক্লাসিফাই করেছি, আলাদা আলাদা নাম দিয়েছি। এইসব নাম আসলে অনর্থক এবং এগুলো আসলে কার্যত সত্য না, এটা আমার বিশ্বাস। আমি জানি না এটা আপনিও বিশ্বাস করবেন কিনা, আপনি বিশ্বাস করেন আর না করেন। আমি মনে করি যে আপনি যদি আমার সাথে এবং আমার প্ল্যাটফর্মে এবং আমাদের সাথে থাকতে চান তাহলে আমি বলবো সবার আগে আপনি খাতা কলম নিয়ে বাসায় বসে পড়েন। বসে পড়বার পরে আজকে রাতেও আপনি একটা ডিসিশন নেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে মানে খরচ এখানে ফ্যাক্ট না, বেশি খরচও লাগে না, ঠিক আছে? যে ভালো করতে চায় তার জন্য রিসোর্সের অভাব নাই, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসেরই লিমিটেড এবং অপটিমাম, যেটাকে পরিমিতি বোধ বলে, সেই পরিমিত ব্যবহার ইনশিওর করেন, দেখবেন আপনি আপনার জায়গা থেকে নিঃসন্দেহে সফল হবেন। তো যাই হোক, আমি অনেক বোধহয় বেশি সময় নিয়ে ফেললাম। আমি মূলত আপনাদেরকে বলতে এসেছি যে আমাদের যে অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং খুব অচিরেই আমাদের অফলাইন ক্লাস শুরু হবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনাদেরকে অফলাইন ক্লাস শুরু হয়েছে। আমি বেসিক্যালি আমাদের ম্যাটেরিয়ালসটা পুরোপুরি হাতে না পাওয়া পর্যন্ত, তবে আপনাদের খুশির খবর দিই, আমাদের ম্যাটেরিয়ালস প্রেসে আছে, আমরা খুব অতি শীঘ্রই ম্যাটেরিয়ালসগুলো হাতে পাবো, তখনই আমরা সরাসরি আপনাদের সাথে একসাথে মোটামুটি 40টা জায়গায় আমাদের ব্রাঞ্চ ওপেন হয়েছে,
হ্যাঁ ঠিক আছে, আমার খুব খুশি খুশি লাগছে এবং পরীক্ষিত লোকজনই এটাকে ওপেন করিয়েছে এবং তারাও বিশ্বাস করে আমার মতো, কারণ তারা তো আমার উত্তরসূরি, কারণ তারা তো আমার সাইকোলজি কিংবা আমার ফিলোসফি, আমার পারসেপশন তারা নিয়েছে এবং তারা বুঝে ফেলেছে যে আসলে পরিশ্রমের কোনো বিকল্প নাই। আমি আপনাকেও বলবো যারা আপনার সাথে আসবেন, অ্যাকচুয়ালি দেশ শুধু মানে আমাদের না, আমার না, দেশ হলো যারা এর ছায়াতলে আসবেন, দেশ আপনারও। ঠিক আছে, আমার উদ্দেশ্য এবং দেশের উদ্দেশ্য হলো সবাই যেন সত্যিকার অর্থে সত্যিকারের স্টুডেন্ট স্বরূপ আচরণ ইনশিওর করে, স্টুডেন্ট হতে পারে। যদিও আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়তই আমাদেরকে শিখতে হয়, আমি নিজেও শিখি, আমরা সবাই হয়তো কম বেশি শিখি, কেউ স্বীকার করি কেউ করি না, বা কেউ শিখতে চায় না এরকম ঘটনা, কেউ নিজেকে খুব জ্ঞানী মনে করি। আসলে জ্ঞানটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না, একটা স্পেসিফিক টপিক না, কত রকম ব্যাপার স্যাপার আছে, নিজেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে হয় আমার অনেক ক্ষেত্রে এই সকল ব্যাপার নেই। তো যাই হোক, আমি তো দেখতেছি, ঠিক আছে, আমি দেখে তো আমি কিছু বুঝতেছি না যে কেউ কি আমাকে রেসপন্স করছে বা আমাকে দেখতে পাচ্ছে বা আমাকে কিছু বলবে কি বলবে না, বা কেউ কোনো কমেন্ট করছে। হ্যাঁ, একজন লিখেছে কি, আন্নি জান্নাত স্যার যদি আরও আগে আপনার সাথে পরিচয় কই 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 হ্যাঁ, পরিচয় হইলে জীবনে আরও অনেক কিছু শিখতে পারতাম আর কি। না বলি, আমার সাথে পরিচয় না, তোমার চারপাশে অসংখ্য মানুষ আছে। হ্যাঁ, আসলে নেবার মানসিকতা যার আছে সে প্রত্যেকটা মানুষের কাছে নিতে পারে। আমার দৃঢ় বিশ্বাস যে তুমি যখন শান্ত স্নিগ্ধভাবে কোনো কিছু চিন্তা করবা, তখন অনেকের কাছে না অনেক কিছু আছে এবং অনেক কিছু পাবা। এবং আমি চাই যে চারিপাশ তাকালেই যেন তোমার মধ্যে এক ধরনের হাঙ্গারনেস থাকে, যে আই ওয়ান্ট টু গেট নলেজ ফ্রম দিস এনভায়রনমেন্ট। আসলে তুমি সারাক্ষণ যা কিছু দেখছো প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো লার্নিং লুকিয়ে আছে। হ্যাঁ, ওটা সার্চ করবার মেন্টালিটি ডেভেলপ করাও, আমার বিশ্বাস তুমি চমৎকার একজন মানুষে পরিণত হবে। এবং আমি এই আন্নি জান্নাতের জন্য, ঠিক আছে, আমি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। নিশ্চয় জান্নাত তোমরাই হবো আগামী দিনের বাংলাদেশ, এবং হওয়া উচিত তো, বলো? হ্যাঁ, হওয়া উচিত তো, তাই না? মাঝে মাঝে ডায়েরি লিখো এবং প্রসঙ্গত এই বাস্তবতাগুলো লিখে ফেলো। আমরা এই কাজগুলো করতাম খুব শক্ত করে, কারণ আমাদের এগ্রিমেন্ট, আমাদের প্রতিশ্রুতি আমরা অনেক সময় ভুলে যাই। লিখে রাখলে মাঝে মাঝে উল্টালে আবার তখন সেই প্রতিশ্রুতির কথা মনে পড়ে, তখন আবার গুড জার্নি স্টার্ট হয়, যে আমাদের জার্নির শুরুতে আমি কি ভেবেছিলাম এবং কিভাবে আমি চলতে চেয়েছিলাম সেগুলো তৈরি হবে। নিজের ডিমান্ড বাড়াও জান্নাত, নিজের ডিমান্ড বাড়ালে দেখবা যে যা কিছু অতৃপ্তি আছে সব অতৃপ্তি তোমাকে সে ধরা দিবে তৃপ্তি হয়ে। নিজের ডিমান্ড বাড়াতে হবে, আর তুমি খালি চাই চাই খাই এরকম করলে না ও পালাবে। ওই শুনো নাই, ওদের বলে না যে ভালোবাসাটা প্রজাপতির মতো, কিংবা এই প্রেস্টিজটা প্রজাপতির মতো, ধরতে গেলে উড়ে যায় আর কাজে ব্যস্ত থাকলে বরং ঘাড়ে এসে পড়ে। আসলে তোমার সফলতা এবং তোমার সমৃদ্ধি তোমার কাজের উপর, তুমি সন্তুষ্ট চিত্তে তোমার দায়িত্বটুকু কন্টিনিউ করে যাও, তুমি আসলে হ্যাপি হবা দিন শেষে। তো যাই হোক, শুধু জান্নাত না, রাহি শয়তানি করতেছে, রাহি একটু শয়তানি করতেছে। স্যার সকলের কাছে কিভাবে গ্রহণযোগ্য হয়ে ওঠা যায় যদি একটু বলতে পারতেন। রাহি, তুই ভালো করে জানিস গ্রহণযোগ্য হয়ে ওঠার মূল ফর্মুলা কি। আসলে আহামরি কোনো ফর্মুলা নাই। গ্রহণযোগ্য হয়ে ওঠার জন্য তোমাকে ব্রিলিয়ান্ট হতে হবে না, গ্রহণযোগ্য হওয়ার জন্য তোমাকে মানে একদম পাগলাটে অ্যাপ্রোচে একদম আমি একদম অ্যাপেক্সে উঠে যাবো এরকম হওয়ার প্রয়োজন নেই। খালি পার্সোনালিটি ডেভেলপ করাও রাহি, ঠিক আছে, চমৎকার পার্সোনালিটি। এখন পার্সোনালিটি ডিফিনেশন তো আমরা মানে আহামরি মনে করি যে স্পেসিফিক জায়গায় সীমাবদ্ধ। নো, পার্সোনালিটি একটা ভাস্ট ব্যাপার। তুমি যখন ভীতু সেখানে তুমি সাহসী, এই সাহসিকতা তোমার পার্সোনালিটি। ঠিক আছে, তোমাকে কাজ দেওয়া হলো, তুমি আলসেমি করছো, আসলে তুমি আলসেমি করছো মানে তোমার পোর পার্সোনালিটি, আলসেমি করার কোনো সুযোগ নাই। তুমি এই যে নেগেটিভ অ্যাটিটিউড, সবসময় এটা পারি না, এটা হবে না, ইয়েস, তোমার দুর্বল উইক পার্সোনালিটি, এইসব পার্সোনালিটিতে হবে না। সবসময় পজিটিভ, সবসময় ভালো ওয়ার্ক, সবসময় গুড বিহেভিয়ার, সবসময় অন্যের উপকারিতা, সবসময় নম্রতা, ভদ্রতা, এটা আসলে একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না, এটা একটা বড় ব্যাপার। সুতরাং আগে পার্সোনালিটি নিজের ডেভেলপ করাও, দেখো তোমাকে কিচ্ছু হতে হবে না রাহি, তুমি সকলের কাছে গ্রহণযোগ্য হতে থাকবে এবং সবাই তোমাকে দারুণ
ভীষণভাবে সহযোগিতা করতে চাইবে এবং ভালো রাখবে এবং তুমিও ভালো থাকবে আর কি। তো যাই হোক, আমি মানে দেখতে পাচ্ছি না আসলে যে কেউ কিছু বলছেন, আরও কিছু দেখতে পাচ্ছি না। রাজবাড়ি শাখা অনেক সুন্দর গাইডলাইনমূলক ক্লাস স্যার। ওরে বাবা রে স্যার, এই যে রাজবাড়ি তিস্তি ভাই, আমি আসলে দেখেন, আমি বিশ্বাস করি, আমি মনে করি যে আমার সবচেয়ে সৌভাগ্য কোথায় জানেন? আমার সৌভাগ্যটা হলো আপনাদের মতো ভাই আমি পেয়েছি, যারা আমাকে প্রতিনিয়ত সাহস দিয়ে, পরামর্শ দিয়ে, ঠিক আছে, সামনের দিকে রেখেছেন। দেখেন, আমি আহামরি আমার কোনো স্পেশালিটি নাই, সিরিয়াসলি বলতেছি, আহামরি আমার কোনো স্পেশালিটি নাই। কিন্তু মজার ব্যাপার হলো আমি সৌভাগ্যবান যে আমি সকলের ভালোবাসা পেয়েছি। এই যে অমিত ভাই মনে হয় দেখছেন, হ্যাঁ, অমিত ভাই লাইক টাইক দিচ্ছে দেখতেছি। এই যে অমিত ভাইদের মতো, কিংবা ওখানে সুমিত্রা আছে, আরিফ, মোশারফরা আছে, ঠিক আছে, ওই গিয়ে ওই কুমিল্লার, কি নাম রে, আমি নামটাই ভুলে গেলাম আর কি, আমাদের, হ্যাঁ, ঢাকার সাইফুল ভাইরা আছে, জাহাঙ্গীর ভাইরা আছে, মানে দারুণ, সকলের দারুণ একটা কন্ট্রিবিউশন, দারুণ কন্ট্রিবিউশন। এবং এই পাবনাতে এই যে কবির ভাই আছে, হ্যাঁ, ঠিক আছে, এই যে এই লোকগুলোর কাছে তো আমি প্রতিনিয়ত শিখি। এই যে বরিশালে রায়ান, তারপরে এই যে ডাক্তার ফরিদের একটা কন্ট্রিবিউশন, আমি সকলের প্রতি খুবই গ্রেটফুল, খুবই গ্রেটফুল, যে আমার একটা চমৎকার স্বচ্ছ একটা টিম তৈরি হয়েছে, যারা অন্তত দেশাত্মবোধের স্বার্থে কাজ করবে বলে আমার সাথে একাত্মতা ঘোষণা করেছে, এবং আমি প্রমাণও পেয়েছি যে সবাই দারুণ কাজ করছে। তো সকলের জন্য আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, ঠিক আছে। ও মাজেদুল ইসলাম মিলন, সাইফুল ভাই, এই কিছু না একটা বল ভাই, এভাবে বলিস কেন? কিছু একটা বল, ভালো বল বা খারাপ বল, কিছু একটা বল তো। সাইফুল ভাই, আমি তোর নাম বলি না এটা শোনা, আমি সরি বাবা, আমি না তোকে অনেক স্নেহ করি, অনেক ভালোবাসি। তুই না আমার সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছিস এর আগে, আমি তো, এবং আমার কাছে পাঠাইছিল, হ্যাঁ, আমি ভীষণ রকমভাবে মানে খুশি আর কি। আমি না সবার ব্যাপারে ভেরি গ্ল্যাড। অদ্ভুত ব্যাপার, আমি যখন আগে একটু ছিলাম, তো আসলে আস্তে আস্তে তো মানুষ বড় হয়, দেখতাম অস্থির অস্থির লাগতো। কিন্তু অদ্ভুত ব্যাপার, মানে আমাকে যদি কেউ বলে যে যদি ভালোর ইন্ডেক্সে, আই মিন ভালোর ওরকম না, যে সুখের ইন্ডেক্সে বাংলাদেশের, মানে পৃথিবীর বুকে সবচেয়ে বেশি হ্যাপি কে, তো হয়তো অনেকে অনেক 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 এটা সেটা এসে, কিন্তু কোথাও যেন মনে হয় যে প্রশান্তির জায়গায় বোধহয় আমার চাইতে বড় লোক আর কেউ না, এরকম কেন জানি মনে হয়। আমার ঘটনা সত্য নাও হতে পারে, ঠিক আছে, তবে এটা আমার উপলব্ধি, কারণ প্রশান্তি তো কোনো মাপকাঠিতে মাপা যায় না। কেউ কেউ আছে যে শ্যাম্পেইন খেয়েও প্রশান্তি পাচ্ছে না, আবার কেউ কেউ আছে এক গ্লাস পানি খেতে কিংবা ওই 5 টাকা দামের লাল চা খাইতে গিয়েও নিজেকে ওয়াও বলে চিৎকার করে উঠছে যে আমি দারুণ আছি। আমার আসলে প্রশান্তি পাবার ধরনটা একটু আলাদা। প্রাসঙ্গিক কারণে হয়তো আমি সবসময় শুক্রিয়া বলতে পারি, আমি অবশ্যই সবসময় বলি শুক্রিয়া আল্লাহ, শুক্রিয়া, আমি কৃতজ্ঞ, আমি সুস্থ আছি, এবং আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি এই সুস্থতাই। তো আমি বিশ্বাস করি যে আমার ছেলেমেয়েরা ভালো থাকবে, ভালো আছে এবং ভালো থাকুক। সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আসলে দেশপ্রেমী মানুষ দরকার, পরিশ্রমী মানুষ দরকার, সকলের কাছে গ্রহণযোগ্য মানুষ দরকার। আমার দৃঢ় বিশ্বাস এই উইংটা শুধুই মানে পড়ানো কিংবা ইনফরমেশান দেওয়া এই উইং না হোক, এই বুথটা এমনভাবে তৈরি হোক যে এই বুথটা সকলের অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা পারচেস করবে। আমি সকল ডিরেক্টরকে এবং সকল স্যারকে আহ্বান জানাই, ও ভাই, আমাদের দেশে ডেমোক্রেটিক ডিভিডেন্ড চলছে, এখানে ইয়াং মানুষের সংখ্যা বেশি, বিশ্বাস করেন আপনি যাই বলেন না কেন ওরা জাজমেন্টাল, ওরা আপনার উদ্দেশ্য বুঝে ফেলবে। সুতরাং সেটাই বলেন, যা বললে ওরাও আপনাকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনাকে সমর্থন করে, আপনাকে রেসপেক্ট করে। আমি চাই খালি চান্স পাইলেই সে সফল হয়ে গেল, নো, আপনার এই ছায়াতলে আসবার পরে একটা মানুষ যদি সৎ মানুষ হওয়ার একটা উৎসাহ পায় এবং সৎ থেকে প্রশান্তি পাবার একটা মেন্টালিটি তার মধ্যে ডেভেলপ করে, বিশ্বাস করেন এর চাইতে বড় কন্ট্রিবিউশন আপনার আর আমার কি হতে পারে বলেন। দিন শেষে সকলের হৃদয়ে পৌঁছাতে চাই, আমাকে স্থান দিয়েন একটু সবাই। এবং যদি কোথাও কোনো ত্রুটি পান, নিঃসন্দেহে একদম বড় ভাইয়ের মতো করে, কিংবা যারা বয়োজ্যেষ্ঠ আমাকে শুনছেন ছেলের মতো করে, কিংবা যারা আমার সমপর্যায়ে শুনছেন তারা বন্ধুর মতো করে আমাকে পরামর্শ করিয়েন। আমরা সবাই মিলে না দেশের জন্য কিছু করতে চাই, আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলির জন্য কিছু করতে চাই, আমরা শান্তি চাই,
খুব ভয় লাগে। আমাদের দেশের রাজনৈতিক ফিলোসফি কেমন জানি একটু এলোমেলো, এগুলো দেখে ভয় লাগে। আমাদের সাধারণ ছেলেমেয়েরা কেমন যেন নিজেকে মানে ইজি কামিং দিকে, ইজি কামিং অ্যাপ্রোচের দিকে বেশি ধাবিত করছে। আমার ভয় লাগে। আমার কথা হলো যে সবাই পরিশ্রম করে কিছু পেতে চাক, সবাই নিজের ইন্টেলেকচুয়ালিটি শো করে কিছু পেতে চাক। এভাবেই সকলের মধ্যে পরিশ্রম ঢুকে যাক, সকলের মধ্যে লেগে থাকার অ্যাপ্রোচটা ঢুকে যাক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই লেগে থাকার মেন্টালিটি যখন সকলের মধ্যে, পরিশ্রম করবার মেন্টালিটি যখন সকলের মধ্যে থাকবে, বড় স্বপ্ন দেখবার মেন্টালিটি যখন সকলের মধ্যে থাকবে, নিশ্চয়ই আমরা বাংলাদেশিরা একটা সময় পুরো পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য মানুষ হয়ে উঠব। আমার ভয় লাগে যখন কেউ আমাদের এই বাঙালি জাতিকে অসভ্য জাতি বলে। আর এই অসভ্যতাটা হলো আমাদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য, অসভ্যতাটা হলো আমাদের লোভের জন্য। এই অসভ্য কথাগুলো বলে আমাদের মানে আলসেমির জন্য। তখন আমার ভয় লাগে এবং আমার কেন জানি মনে হয় আল্লাহ যদি সুযোগ দিত, আল্লাহ যদি সেই ক্ষমতা দিত, তাহলে এ দেশ থেকে এই অসভ্য আচরণ বা মেন্টালিটিটিকে দূর করবার জন্য সকলের সাথে আমি মানে বারবার কথা বলতাম এবং দূর করতাম। সবাই সভ্য হোক, সবাই সুন্দর হোক, সুন্দরভাবে ভাবতে শুরু করুক, বাবার জন্য কিছু করুক, মার জন্য কিছু করুক, ফ্যামিলির জন্য কিছু করুক। এটাই হবে দেশের জন্য করা। আর এভাবেই আমরা বাংলাদেশকে চমৎকার বাংলাদেশে বানাবো। সবাই ভালো থাকবেন। এতক্ষণ যারা আমাকে কষ্ট করে সঙ্গ দিয়েছেন তাদের জন্য আমার অনাবিল ভালোবাসা। আজকে এই যে আমি আসলাম, আপনাদের সাথে সাক্ষাৎ করলাম, আমার ভীষণই ভালো লাগলো। সবার প্রতি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে এখানেই শেষ করতে চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।